ভারতের বিপক্ষে সিরিজের জন্য জাতীয় দলের ক্রিকেটাররা মিরপুরে ঘাম ঝরালেও ব্যতিক্রম শুধু সাকিব আল হাসান। নিজেকে যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকবে টিমের জন্য। 8 নম্বরের সেরা প্লেয়ার হতে চাই না, উপরের দিকের সেরা প্লেয়ার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারের সময় শেষ হতে চলেছে। তাই এবার মেহেদী হাসান মিরাজ সেই স্থান দখল করতে চান এবং সেই সাথে বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার হতে চান বাংলাদেশের এই সুপারস্টার। ইতিমধ্যে মেহেদী হাসান মিরাজ অনেক প্রমাণ করে দিয়েছেন এবং সেই সাথে তিনি অলরাউন্ডার পারফরমেন্স করে একের পর এগিয়ে যাচ্ছেন। তবে মেহেদী হাসান মিরাজ ব্যাটিং পজিশন নিয়ে এখনও রয়েছে দুশ্চিন্তা, তাই তিনি এত নিচে খেলতে চান না দর্শক বন্ধুরা। তবে সাকিব আল হাসান যদি সেই স্থান থেকে চলে যায় তাহলে সাকিব আল হাসানের স্থানে হয়তো মেহেদী হাসান মিরাজকে দেখা যাবে। অন্যদিকে আবার মেহেদী হাসান বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা চলুন আমরা মেহেদী হাসান মিরাজের সেই সকল কথাগুলো শুনে নিই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আপনি দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু সবাই বেশি দিন মানে একটা পর্যায়ে কিন্তু সবারই রিটায়ারমেন্ট আসতে হয় এবং সবাই ক্রিকেট ছেড়ে দিতে হয়। দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে প্রত্যেকটা টিমেই কিন্তু এরকম আছে রিপ্লেসমেন্ট। আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে সবাই তো আর সারা জীবন খেলবে না, সাকিব ভাই যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকবে টিমের জন্য। বেসিকলি আপনি যেটা বললেন যে 8 নাম্বার ব্যাটসম্যান হতে চাই না, কারণ 8 নাম্বারে ব্যাটিং করা অনেক প্রেশার। কারণ ওইখানে আপনি দেখেন টিমের অনেক সিচুয়েশনে এরকম থাকে যে টিম অনেক ভালো খেলেছে, তারপরে 8 নাম্বারে আমার নামতে হয়। আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে টিম সবাই ব্যাটসম্যানরা ফল্ট করেছে, তখন আমার প্রেশারে ব্যাটিং করতে হয়। বাট জিনিসটা ওই ইঙ্গিতে আমি বলেছিলাম যে 8 নম্বরের সেরা প্লেয়ার হতে চাই না, উপরের দিকের সেরা প্লেয়ার হতে চাই। জিনিসটা আসলে এরকম ছিল। মিরাজ, গতকালকে রাতে ইন্ডিয়া তাদের টিমটা ঘোষণা করেছে 16 মেম্বার টিমটা সম্পর্কে আপনার অবজারভেশনটা একটু বলবেন, তারা কিরকম কম্পিটিশন হতে পারে, আপনারা কি ভাবছেন সবকিছু লোকটা দিয়ে? হ্যাঁ, না দেখলাম যে গতকালকে ইন্ডিয়ার টিম ঘোষণা করেছে এবং অবশ্য প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি, বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে, বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি, সবাই যে ফর্মে আছে, সবাই যদি এইভাবে খেলতে থাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে। দেখেন যে টেস্ট ক্রিকেটে কিন্তু সবসময় চ্যালেঞ্জ, প্রত্যেকটা সেশন বলেন, প্রত্যেকটা বল বলেন, ওভার বলেন, সবটাই চ্যালেঞ্জ থাকে একটা ব্যাটারের জন্য, একটা বলারের জন্য। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা, অবশ্যই ইন্ডিয়া অনেক বড় টিম, ওদের বোলাররা অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান এবং ওদের যে উইকেটটা থাকে। বাট এর আগে আমরা খেলেছি, ওখানে টেস্ট ম্যাচ খেলেছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে যে ওইখানে উইকেট সম্পর্কে কীরকম হবে। আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি, যেভাবে খেলছি, এভাবে যদি থাকি, রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি, এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু তখন আসে। বিরাজ, আপনি যখন ক্রিকেটটা শুরু করেছিলেন, বিরোধী দলে যখন ছিলেন, সবাই ধরেই নিয়েছিল যে আপনি আসলে সাকিবের উত্তরসূরি হবেন। তো এই মুহূর্তে আপনি আসলে পারফর্মটাও করছেন, অনেকেই এটাও মনে করছেন যে আপনি এই মুহূর্তে দেশের সেরা অলরাউন্ডার। আপনার আসলে নিজের কোনো ইচ্ছা আছে কিনা যে সাকিবের মতো বিশ্ব সেরা অলরাউন্ডার করবেন? আপনি দেখেন যে একটা টিমে যদি 2টা অলরাউন্ডার খেলে, এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে। আর যেহেতু আমার ব্যাটিংটা ভালো হচ্ছে, প্রথম দিকে শুরুতে আমার ব্যাটিংটা টিম ওইরকম পায়নি, আমি বলার হিসাবেই খেলেছি, বাট এখন নিজে কন্ট্রিবিউট করছি, খুব ভালো লাগছে। আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে, আর এটা আপনি 1-2 বছরে সম্ভব না, এটা লং টাইম ধরে ভালো খেলতে হবে। যদি আমি ইনশাল্লাহ যেভাবে চলছে এটা যদি লং টাইম ধরে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ একদিন আশা করি যে অলরাউন্ডার হতে পারবো। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর পরে যে সাধারণ দর্শকদের মধ্যে যে প্রত্যাশাটা তৈরি হয়, ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার সাথে খেলতে যাচ্ছেন, সেটা কি এক্সপেকটেশনের সেই প্রেশারটা থাকবে কিনা? এক্সপেকটেশন তো সবার কাছেই থাকে সব সময় এবং এক্সপেকটেশন কিন্তু দেখেন যে আমরা যখন ভালো খেলি, ম্যাচ জিতি, তখন কিন্তু এক্সপেকটেশন সবারই বাড়ে, আর 1-2 জনের না, সবারই বাড়ে। সো সবারই এক্সপেকটেশন থাকবে, বাট এক্সপেকটেশনের জায়গায় আমরা ভালো খেলাটা ইম্পর্টেন্ট এবং আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি এর আগে এবং আমরা যেভাবে নিচ্ছি, আমরা যদি পারফর্ম করতে পারি তাহলে আমাদের নিজেদেরও এক্সপেকটেশনটা ভালো থাকবে এবং রেজাল্টটাও আসবে। ওকে মিরাজ ভাই,
রিসেন্টলি আমাদের টেলেন্ডাররা খুব ভালো ব্যাট করছে, লাস্ট সিরিজে যদি আমরা দেখি শরীফুল তারপরে হাসান খুব ভালো কন্ট্রিবিউট করেছে। আসলে যখন টেলেন্ডাররা ভালো ব্যাটিং করে এবং উপরের ব্যাটারদের জন্য এটা আত্মবিশ্বাস হিসেবে কাজ করে কিনা বা কাজটা ইজি হয়ে যায়? হ্যাঁ, একটা টিমে যদি টেলেন্টাররা কন্ট্রিবিউট করতে পারে একটা ব্যাটসম্যানকে, তাহলে একটা টিমের একটা মূল স্ট্রেংথ। আপনি দেখেন যে আমরা যে পাকিস্তানে ম্যাচ জিতেছি, আমাদের টেলেন্ডার থেকে কিন্তু অনেক সাপোর্ট এসেছে। বিশেষ করে আমি লেট অর্ডার ব্যাটিং করি, আমার কাছ থেকে যেটা এসেছে, বা তারপর হাসান মাহমুদ যে ইনিংসটা খেলেছে ওটা কিন্তু আমাদের জন্য একটা ইম্প্যাক্ট ইনিংস ছিল। কারণ লিটন দাস প্রায় 2 ঘন্টা ব্যাটিং করেছে, ওখানে কিন্তু প্রায় 70 রানের একটা পার্টনারশিপ হয়েছে। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টিমের জন্য, জেতার জন্য। হ্যাঁ, আপনি যেটা বললেন চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। ইন্ডিয়ার মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি, আমাদের বিগত পারফরমেন্স ওই রকম ভালো ছিল না, বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি। আশা করি যে ওদের যে কন্ডিশনটা আছে আমরা এনজয় করার চেষ্টা করব, আমরা ফাইট দেওয়ার চেষ্টা করব। যখন আমরা ফাইট দিতে পারবো ওদের সাথে, তখনই কিন্তু আমাদের পরে রেজাল্ট আসার চান্স থাকবে। সো আমাদের প্ল্যানিংটাই এইটাই যে আমরা যেন ওদের সাথে ফাইট দিতে পারি। মুস্তাক আহমেদের সঙ্গে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে আপনি এবং লিটন ভাই দুজনই মেন্টালি খুব ফ্রি ছিলেন এবং মেন্টালি খুব ভালো অবস্থায় ছিলেন পাকিস্তানে খেলার সময়, এবং পুরো টিমই নাকি মেন্টালি খুব ভালো অবস্থানে ছিল। তো আপনাদের এখন ইন্ডিয়া যাচ্ছেন, এই মুহূর্তে আপনাদের মেন্টালি অবস্থাটা কীরকম, এবং এই পাকিস্তানের এই জয়টা আপনাদের মেন্টালি আরও কি উপরে দিয়েছে? হ্যাঁ, অবশ্যই আমাদের এখন টিমের ভিতরে মেন্টালি সবারই অনেক হ্যাপি আছে এবং সবাই খুব ভালো একটা শেপে আছে। বিশেষ করে ব্যাটাররা, বলাররা তারা খুব ভালোভাবে খেলছে। আর যেটা বললেন যে মুস্তাক আহমেদ, তিনি আমাদের টিমের সাথে ছিলেন এবং আমি ফার্স্ট টাইম তার সাথে কাজ করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে মানুষ হিসাবে। এবং তিনি অনেক মোটিভেশন কথা বলেন এবং প্লেয়ারদের সবসময় সাপোর্ট করার চেষ্টা করেন। একটা প্লেয়ারকে আপনি দেখেন যে খারাপ সময়ে সবসময় পাশে থাকার চেষ্টা করেন। সো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে। মডার্ন ডে ক্রিকেটের জন্য কি মেন্টালি ফ্রি থাকাটা খুব জরুরি? হ্যাঁ, আপনি এই সিচুয়েশনে আপনার মেন্টালি ফ্রি না থাকলে কখনোই আপনি ভালো খেলতে পারবেন না। কারণ আপনি একটা দেখেন যে ক্রিকেট খেলাটা এমন একটা খেলা যে আপনার এখানে ফ্রি থাকাটা খুব ইম্পর্টেন্ট। সব চাপ নিয়ে আপনি একা খেলতে পারবেন না কখনো। সো এর জন্য হেল্প দরকার সবার, টিমের প্লেয়ার থেকে শুরু করে এবং কোচিং স্টাফ থেকে সবার হেল্পটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা প্রথম পাঁচটা সিরিজ খেলতে গিয়েছিলেন, তো সেখানে কি আসলে জুলাই বিপ্লবের স্পিডটা আপনাদের কোনোভাবে প্রভাবিত করেছে কিনা? আমরা যতটুকু দেখেছি যে আসলে টেস্ট দলটা আগেও এই ওভার দিয়ে খেলেছে, কিন্তু পাকিস্তানের খেলার ক্ষেত্রে আপনাদের অ্যাপ্রোচটা পুরোপুরি চেঞ্জ। তো দর্শক বন্ধুরা, আপনারা ভিডিও দেখে এবং সেই সাথে তাদের এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত ভারত সিরিজের জন্য গাম জড়াচ্ছে মিরপুরে বাংলাদেশের ক্রিকেটাররা। এবং সেই সাথে শুধুমাত্র সাকিব আল হাসানই ব্যতিক্রম, কারণ সাকিব আল হাসান ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়েছেন, এজন্য তিনি মিরপুরে পরিশ্রম করতে চাচ্ছেন না, তিনি সেখানেই ফিরতে থাকতে চাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশের বর্তমানের সম্ভাবনাময় অলরাউন্ডার, নাম্বার 1 অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চমৎকার কথা বলেছেন। এটাই বাংলাদেশের মানুষ চায়, সাকিব আল হাসানের অভাব যেন তিনি পূর্ণ করতে পারেন, তার জন্য সবাই দোয়া করবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা মেহেদী হাসান মিরাজের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।